কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজারের নরম বালু, নীল জলরাশি, সমুদ্রের ঢেউয়ের গর্জন আর স্নিগ্ধ বাতাস মনকে এক অপার্থিব শান্তি দেয়। কক্সবাজারের সৌন্দর্য কেবল সমুদ্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, রয়েছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, রোমাঞ্চকর মেরিন ড্রাইভ রোড ইত্যাদি অসংখ্য সৌন্দর্য। আজকের পর্বে চেষ্টা করব এই সব সৌন্দর্য এক ভিডিওতে তুলে ধরার, পাশাপাশি সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের পর্বটি। কিভাবে আসবেন? ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 400 কিলোমিটারের মতো। যেতে আনুমানিক সময় লাগবে 9 থেকে 10 ঘন্টার মতো। ঢাকা থেকে কক্সবাজার যেতে নন এসি বাসে 800 থেকে 1000 টাকা এবং এসি বাসের ক্ষেত্রে 1400 থেকে 3000 টাকার মতো খরচ পড়বে। আর ট্রেনে গেলে শোভন চেয়ারে ভাড়া নেবে 695 টাকা, স্নিগ্ধাতে 1325 টাকা, এসি ভাড়তে 1590 থেকে 2380 টাকা। ট্রেনে গেলে অবশ্যই কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উঠতে হবে। আর যদি বিমানে যেতে চান এক্ষেত্রে 3500 থেকে 11000 টাকার মতো খরচ পড়বে। আমাদের এই ট্যুরটি ছিল গ্রুপ ট্যুর, যেখানে 2টি বাস রিজার্ভ করে আমরা কক্সবাজার আসি। রিজার্ভ বাসে ঢাকা থেকে কক্সবাজার যেতে জনপ্রতি ভাড়া পড়ে 685 টাকা। রাত 10টার সময় রাজধানীর মহাখালী থেকে আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজারের উদ্দেশ্যে। রাত 12টা 30 মিনিটে আমাদের প্রথম বিরতি দেয় হোটেল মিয়ামিতে এবং দ্বিতীয় বিরতি দেয় চট্টগ্রামের 4 সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। আপনারা যারা নিজস্ব গাড়ি বা গাড়ি ভাড়া করে আসবেন তারা চাইলে এখানে যাত্রা বিরতি দিতে পারেন। কিছু সুন্দর ছবি তোলার জন্য এটা আদর্শ জায়গা এবং পরিবেশও বেশ ভালো এখানকার। এখন সময় সকাল 7টা। 9 ঘন্টার বাস জার্নি শেষে আমরা চলে এসেছি কক্সবাজারে। কক্সবাজারে এসে আমরা চলে যাই আমাদের জন্য বুকিং দেওয়া হোটেলে। হোটেল সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে হোটেল বুকিং দেওয়ার চেষ্টা করবেন। আর হোটেল বুকিং দিয়ে না আসলে নিজে দেখে শুনে বুকিং দেওয়ার চেষ্টা করবেন। কক্সবাজারে এসে মোটামুটি কম বেশি সকল পর্যটকই হয়রানির শিকার হয়, হোক সেটা বিচে ক্যামেরাম্যানের কিংবা এখানকার পর্যটনের সাথে জড়িত নানা পেশার মানুষের মাধ্যমে। এই জন্য রিক্সা ভাড়া করা থেকে শুরু করে সব ক্ষেত্রেই ভালোভাবে কথা বলে নিন। প্রয়োজনে প্রমাণের জন্য ভিডিও করে রাখতে পারেন যানবাহন রিজার্ভ করে ভাড়া করার সময় কোথায় কোথায় যাবেন, কি দেখবেন ইত্যাদি বিষয়। যাই হোক, হোটেলে এসে ব্যাগেজ জমা রেখে জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাই সুগন্ধা বিচে, যেখানে সাগরের গর্জন শুনে কিছুটা সময় উপভোগ করি। এরপর চলে আসি সকালের নাস্তা করতে হোটেলের কাছে। নাস্তা করে আবারও চলে যাই সাগরে গোসল করতে। খালি পায়ে বিচের বালির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। পরে এইভাবে শপিং ব্যাগের সাহায্যে বিচের বালু পার হই। সকাল বাদে রোদ থাকলে খালি পায়ে আসবেন না সমুদ্রে। সমুদ্রে গোসলের পর হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে আসি দুপুরের খাবারের জন্য। দুপুরের খাবারের পর কিছু সময় হোটেলে বিশ্রাম নিয়ে সুগন্ধা পয়েন্ট থেকে 100 টাকা দিয়ে 7 জন চলে আসি 6 নং জেটি ঘাটে। ঘাটের কাছে এসে হালকা বৃষ্টি দেখে আমার প্রয়োজনীয় ডিভাইসের জন্য একটি মুদি দোকান থেকে এই পলিথিন ব্যাগ নিতে হয় 5 টাকা দিয়ে। ঢাকায় ওনাদের মতো এত বড় মাপের ডাকাত নেই। ঢাকাতে যে কোনো দোকানে চাইলেই এমন পলি আপনাকে ফ্রি দিয়ে দিবে। অবশ্যই মনে রাখবেন এখানে ফ্রি বলে কিছু নেই, সব কিছুর জন্য আপনাকে পেইড করতে হবে। এরপর ঘাটে ঢোকার জন্য আরেক দলকে জনপ্রতি 20 টাকা করে দিতে হয়। এই টাকা দিয়ে কি হয় জানে না এখানকার স্থানীয়রা। জানি না এই 20 টাকা নেওয়ার যৌক্তিকতা কী। যাই হোক, এরপর আমরা জনপ্রতি 100 টাকা করে স্পিড বোটে করে চলে আসি মহেশখালী। স্পিড বোটে সময় লাগবে 20 মিনিট এবং ট্রলারে আসলে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। অন্যান্য দ্বীপ যেমন সেন্ট মার্টিন, কুতুবদিয়া বা ভোলা সাধারণত সমতল ভূমির উপর গঠিত, তাই মহেশখালীর মতো এমন উঁচু পাহাড় বা টিলা অন্য কোনো দ্বীপে দেখা যায় না। এ কারণেই মহেশখালীকে বাংলাদেশের অন্যতম অনন্য একটি দ্বীপ হিসাবে গণ্য করা হয়। মহেশখালী এসে অটো রিজার্ভ করি 800 টাকা দিয়ে। সময় স্বল্পতার কারণে খুব বেশি দর কষাকষির সুযোগ ছিল না। সাধারণ সময় 600 থেকে 700 টাকাতে বড় অটো ভাড়া করতে পারবেন। অটো ভাড়া করতে ঘাট থেকে একটু সামনে এগিয়ে এসে ভাড়া করলে সুবিধা হবে। এইখানে অনেক অটো পেয়ে যাবেন, তারা আপনাকে 5টি স্পট ঘুরিয়ে দেখাবে। অটো ঠিক করার আগে তাদের সাথে এই বিষয়ে পরিষ্কার করে কথা বলে নিন। প্রথম স্পট হিসেবে আমরা আসি 0 পয়েন্টে। সময় কম থাকায় এই স্পটের আসল সৌন্দর্য উপভোগ সম্ভব হয়নি। আপনারা আসলে গাছগুলোর ওই পাশে সমুদ্র রয়েছে, তা ঘুরে দেখতে পারেন।
এরপর দ্বিতীয় স্পট হিসেবে আমরা যাই স্বর্ণ মন্দিরে। এইখানে ঢুকতে জনপ্রতি 10 টাকার টিকিট কেটে নিতে হবে। এটি মূলত একটি বৌদ্ধ মন্দির। স্বর্ণ মন্দির থেকে চলে আসি শুটিং ব্রিজে। এই ব্রিজে অনেক শুটিং হয়েছে, যেই কারণে এর নাম হয়ে গেছে শুটিং ব্রিজ। এইখানে অনেকটা সুন্দরবনের মতো ফিল পাবেন। মহেশখালী আমি আগেও একবার এসেছিলাম, তখন এত সুন্দর লাগেনি আমার কাছে। বিকালের শেষ আলোর সাথে বর্ষার বৃষ্টিতে স্নান করা প্রকৃতি এর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। শুটিং ব্রিজ থেকে আমরা আমাদের শেষ স্পট আদিনাথ মন্দিরের পাহাড়ে যাই। এর মাধ্যমে শেষ হয় আমাদের মহেশখালী ভ্রমণ। সময় স্বল্পতার কারণে বৌদ্ধ মন্দির আমরা ঘুরে দেখতে পারিনি। এছাড়া লবণের মৌসুমে আসলে লবণ চাষ এবং বৃষ্টি না হলে সুটকিপল্লী থেকে ঘুরে যেতে পারেন। আমরা আদিনাথ মন্দির থেকে দ্রুত বের হয়ে যাই দিনের শেষ স্পিডবোট ধরতে। সূর্য ডুবে যাওয়ার পর স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়, আর ট্রলারে করে আসতে অনেক সময় লাগে, তাই আমরা আদিনাথ মন্দির থেকে দ্রুত বের হই। আপনারা মহেশখালী ঘুরতে আসলে কক্সবাজার থেকে যাওয়া আসা সহ কমপক্ষে 5 ঘন্টা সময় নিয়ে বের হবেন, তাহলে মোটামুটি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন মহেশখালী। মহেশখালী থেকে হোটেলে এসে বিশ্রাম নিয়ে রাতের খাবার খেতে কোরাল লাউঞ্জ রেস্টুরেন্টে গিয়ে হতাশ হই। রাতের খাবারে ছিল কোরাল মাছের বারবিকিউ। তাদের করা বারবিকিউ আমার কাছে একদমই ভালো লাগেনি। মোটামুটি 1-2 বেলার খাবার বাদে সব বেলার খাবারই আমাকে হতাশ করেছে এই গ্রুপ ট্যুরে। কোরাল লাউঞ্জ থেকে হতাশ হয়ে সুগন্ধা বিচের পাশে এসে লাইভ বারবিকিউ করে খাই কোরাল মাছ। এইখানের কোরাল মাছের বারবিকিউ আমার কাছে কোরাল লাউঞ্জের ওইখানের থেকে বেশ ভালো লেগেছে। সমুদ্রের পাড়ে বা রাস্তার পাশে যেখানেই বারবিকিউ খাবেন, খাওয়ার আগে মাছ দেখে নেবেন। অনেক জায়গাতেই আপনাকে পচা মাছ দিয়ে দিতে পারে, আর অবশ্যই দামাদামি করবেন, তারা অনেক বেশি দাম চেয়ে থাকে। কোরাল মাছ খেয়ে আবার চলে আসি সমুদ্রের পাড়ে, সমুদ্রের স্নিগ্ধ বাতাস এবং প্রকৃতি উপভোগ করতে। এভাবেই শেষ হয় প্রথম দিন। দ্বিতীয় দিন সকালের নাস্তার পর চলে যাই দরিয়ানগর বিচে। এই বিচটি মেরিন ড্রাইভ সড়কের পাশেই অবস্থিত। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে কলাতলি মোড় থেকে মাত্র 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি কক্সবাজার সৈকতের একটি অংশ, যা জিলংজা ইউনিয়নের পশ্চিম পাশে অবস্থিত। যারা নিরিবিলি বিচ কিংবা প্যারাসেলিং করতে চান তারা এখানে চলে আসতে পারেন। সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়ানগর আসতে 3 জনের অটো ভাড়া নেয় 60 টাকা। এইখানে চাইলে নিরিবিলি জায়গায় সমুদ্রকে উপভোগ করতে পারবেন, তবে পর্যটকের সংখ্যা যদি খুব বেশি বেড়ে যায় তখন হয়তো এইভাবে উপভোগ করতে পারবেন না। দরিয়ানগর বিচ থেকে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে যাত্রা শুরু করি দুপুর 1টার সময়। আপনারা মেরিন ড্রাইভ যেতে চাইলে সুগন্ধা পয়েন্ট থেকে চাঁদের গাড়ি, অটো, সিএনজি ইত্যাদি রিজার্ভ করে চলে আসতে পারেন। ভাড়া করার সময় কোথায় কোথায় যাবেন ইত্যাদি বিষয়ে পরিষ্কার করে কথা বলে নিন। আর যদি নিজে বাইক চালিয়ে ঘুরে দেখতে চান সেক্ষেত্রে মেরিন ড্রাইভ সড়কের শুরুতেই বাইক ভাড়া পাওয়া যায়, সেখান থেকে বাইক ভাড়া নিয়েও ঘুরে যেতে পারেন। হিমছড়ি এসে ছোট একটা বিরতি দেয় আমাদের চাঁদের গাড়ি। আপনারা চাইলে কিছুটা সময় নিয়ে হিমছড়ি ঘুরে দেখতে পারেন। এখানে কিছুটা কষ্ট করে পাহাড়ের উপর উঠলে পাহাড় থেকে সমুদ্র দেখতে পারবেন। হিমছড়ি থেকে আমরা চলে যাই ইনানি বিচে। সেখানে গিয়ে দুপুরের খাবারের বিরতি এবং ঘোরাঘুরি করি। দুপুরের খাবারে ছিল মুরগি আর পোলাও। দুপুরের খাবার আমার কাছে ভালো লাগেনি, তাই ইনানি বিচের পাশের থেকে হালকা খাবার খেয়ে নেই। ইনানি বিচ কক্সবাজার শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। এটি উখিয়া উপজেলার একটি অংশ। কিছুটা সময় ঘুরে দেখি ইনানি বিচ। ইনানি বিচের সৌন্দর্য আগের থেকে অনেকটাই কমে গিয়েছে বলে মনে হচ্ছে। আগে এইখানে অনেক সাম্পান ছিল এবং পানির রঙও হালকা নীল ছিল, কিন্তু এখন পানির রং আগের চেয়ে হালকা এবং সাম্পানও অনেক কমে গিয়েছে। ইনানি বিচের যে মূল আকর্ষণ প্রবাল পাথর, যা কিনা এখানে সৌন্দর্যের ভিন্ন মাত্রা যোগ করত, সেই প্রবালও চোখে পড়েনি এইবার। চাইলে ইনানি কিংবা সুগন্ধা বিচে সিট ভাড়া নিয়ে শুয়ে শুয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে আমার কাছে বর্তমানে ইনানি বিচের যেই অবস্থা তাতে এইখানে বেশি সময় না দেওয়াটাই ভালো মনে হচ্ছে।
এর চেয়ে পাটুয়ার টেক বা লাল কাঁকড়া বিচ বা কাঁকড়া বিচে বেশি সময় দিতে পারেন মেরিন ড্রাইভে। ইনানি বিচ থেকে আমরা চলে যাই আমাদের মেরিন ড্রাইভের শেষ গন্তব্য লাল কাঁকড়া সমুদ্র সৈকতে। কাঁকড়া বিচ নামে আরও একটি সৈকত রয়েছে যেটি ইনানি সৈকতের আগে অবস্থিত। কাঁকড়া বিচের দূরত্ব ডলফিন মোড় থেকে 9 কিলোমিটারের মতো, আর লাল কাঁকড়া বিচ কক্সবাজার শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। লাল কাঁকড়ার দৃশ্য সবচেয়ে ভালো দেখা যায় ভাটার সময় এবং খুব সকালে বা বিকেলে, যখন পর্যটকদের আনাগোনা কম থাকে। লাল কাঁকড়া বিচে এসে চাইলে হ্যামক ভাড়া করে তার উপর শুয়ে শুয়ে প্রকৃতি উপভোগ করতে পারবেন। কক্সবাজার থেকে লাল কাঁকড়া বিচ পর্যন্ত বর্তমানে রাস্তার কাজ চলমান রয়েছে, তাই কেউ যদি আপনারা ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে সাবধানে চালাবেন। আসার পথে কয়েকটি গাড়িকে কাদায় স্লিপ করে দুর্ঘটনার সম্মুখীন হয়ে পড়ে থাকতে দেখেছি, তাই অবশ্যই সাবধানে গাড়ি চালানোর পরামর্শ থাকবে। লাল কাঁকড়া বিচ থেকে ফেরার পথে আমরা পাটুয়ার টেক সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখি। পাটুয়ার টেক বিচ কক্সবাজারের একটি তুলনামূলক নতুন ও কম পরিচিত সমুদ্র সৈকত, যা তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। পাটুয়ার টেক সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। পাটুয়ার টেক সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হল এর সৈকত জুড়ে ছড়িয়ে থাকা বিশাল আকারের প্রবাল ও কোরাল পাথর। এই পাথরগুলো সাগরের ঢেউয়ের আঘাতে ভিন্ন ভিন্ন আকার ধারণ করেছে, যা সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের মতো একটি দৃশ্য তৈরি করে। ভাটার সময় এই পাথরগুলো আরও ভালোভাবে দেখা যায়। পাটুয়ার টেক সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগের অনুভূতি অসাধারণ ছিল। এটি কক্সবাজারের অন্যান্য জনপ্রিয় সৈকতের তুলনায় কম জনবহুল। আপনি এখানে শান্ত ও নিরিবিলি পরিবেশে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। সূর্যাস্তের সময় সাধারণত বিকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30 মধ্যে হয়ে থাকে, তাই সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য আপনাকে এই সময়ের কিছু আগে সৈকতে পৌঁছাতে হবে। সূর্যাস্তের পরে সৈকত থেকে ফেরার জন্য আপনার যাতায়াত ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখা উচিত হবে। পাটুয়ার টেক সমুদ্র সৈকতের মাধ্যমে আমাদের কক্সবাজার ভ্রমণ শেষ হয়। কক্সবাজার ভ্রমণে কিছু বিষয়ে সতর্ক থাকলে আপনার ভ্রমণটি আরও আনন্দদায়ক এবং নিরাপদ হবে। চলুন জেনে নিই সেই বিষয়গুলো। কক্সবাজার সমুদ্র সৈকতে সবচেয়ে বড় বিপদ হলো জোয়ার ভাটা। ভাটার সময় সমুদ্রের টান বা স্রোত অনেক বেড়ে যায়, যা সাঁতার জানা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। সৈকতে নামার আগে অবশ্যই লাইফগার্ডদের কাছ থেকে জোয়ার ভাটার সময় জেনে নিন। সাধারণত জোয়ারের সময় সমুদ্রে নামা নিরাপদ। এছাড়া সমুদ্র সৈকতে বিভিন্ন স্থানে লাল ও সবুজ পতাকা দেখতে পাবেন। সবুজ পতাকা মানে সমুদ্রে নামা নিরাপদ, কিন্তু লাল পতাকা দেখলে সমুদ্রে নামা থেকে সম্পূর্ণ বিরত থাকুন, কারণ এটি বিপদের সংকেত। সাঁতার না জানলে বা দুর্বল সাঁতারু হলে বুক সমান পানির বেশি গভীরে যাবেন না। জোয়ারের সময় স্রোতের টানে গভীর পানিতে চলে যেতে পারেন। শিশুদের কোনো অবস্থাতেই একা পানিতে নামতে দেবেন না, তাদের সবসময় নজরে রাখুন। প্রয়োজনে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকুন। কক্সবাজারের মতো পর্যটন এলাকায় কিছু অসাধু ব্যক্তি পর্যটকদের হয়রানি করতে পারে। সৈকতে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোন, ক্যামেরা, অতিরিক্ত টাকা বা অন্য মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। সম্ভব হলে এগুলো হোটেলে রেখে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিন। রাতে সৈকতের ঝাউবন বা অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে একা ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন। রাতে একা বা অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। কিছু ভিক্ষুক বা তৃতীয় লিঙ্গের মানুষ আপনাকে বিরক্ত করতে পারে। এমন পরিস্থিতিতে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিতে পারেন। যদি আপনি পিক সিজনে, শীতকাল, ছুটি কিংবা ঈদে ভ্রমণ করেন তাহলে আগে থেকে হোটেল বুকিং দিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এতে আপনার ভ্রমণ সহজ ও চাপমুক্ত হবে। আর যদি অফ সিজনে যান তাহলে গিয়ে হোটেল বুকিং দিলে দরদাম করে সুবিধা পেতে পারেন। অপরিচিত কোনো দালাল বা সিএনজি চালকের কথায় নির্ভর না করে নিজেরা যাচাই করে হোটেল নির্বাচন করা ভালো।
অনলাইনে বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপে হোটেলের রিভিউ এবং তথ্য দেখেও সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে আজকের পর্বটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।